আম্বেদকর নিয়ে বি.আর. আম্বেদকর নিয়ে সংসদে দাঁড়িয়ে অমিত শাহর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তোলপাড় গোটা দেশ। ঠিকই বলেছিলেন 17 ডিসেম্বর অমিত শাহ। শোনাবো। मान्यवर अभी एक फैशन हो गया है, अभी एक फैशन हो गया है आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। तो अच्छी बात है। श्री B.C. रॉय ने पत्र लिखा कि आम्बेडकर और राजा जी जैसे दो महानुभाव मंत्रिमंडल छोड़ेंगे तो क्या होगा। तो नेहरू जी ने उनको जवाब में लिखा है, राजा जी के जाने से तो थोड़ा बहुत नुकसान होगा, आम्बेडकर के जाने से मंत्रिमंडल कमजोर नहीं होता है, क्योंकि अब आम्बेडकर जी को मानने वाले पर्याप्त संख्या में आ गए हैं, इसलिए आप आम्बेडकर आम्बेडकर कर रहे हो। পার্থদা, এখানে মানে আমি অমিত শাহের উত্তরটা পরে দিচ্ছি, তার আগে এখানে বিজেপি প্রতিনিধি যেটা বললেন জেনিংস 42-এ ভারত ছাড়ো, ইয়ে ভারত আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইন ফ্যান অনেক কিছু বললেন। আচ্ছা প্রথম হচ্ছে 42-এ আইনটা নয়, ওটা হয়েছিল 1935 সালে। আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা থেকে শুরু এই অপমান টপমান এসব, এটা হয়েছিল অ্যাকচুয়ালি ক্রিপস মিশন 1946-এ, ক্যাবিনেট মিশন, তার ফলশ্রুতিতে। এখন কথাটা হচ্ছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির এই ইলেকশনটা কিন্তু আম্বেদকর মুম্বাই থেকে হেরে গেছিলেন। এখানে তখন ছিল একটু শুনে নিন দীপঙ্কর বাবু, প্লিজ প্লিজ প্লিজ, আরে অপেক্ষা করুন, অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। কংগ্রেস হারিয়েছিল, সেটা ছড়ন করে দিলাম কংগ্রেসের উদ্দেশ্য করে। প্লিজ অপেক্ষা করুন। না, আমি বলছি কংগ্রেস হারিয়েছিল, প্লিজ অপেক্ষা করুন। বলুন। বাংলা, তৎকালীন বাংলা, সংযুক্ত বাংলায় যশোর এবং খুলনা থেকে জিতেছিলেন যোগেন মণ্ডল, তিনি পদত্যাগ করেন। তার বদলে সেখানে দাঁড় করানো হয় আম্বেদকর সাহেবকে, এবং জাতীয় কংগ্রেস সেই সময় তাকে সাপোর্ট করেছিল। বাংলা থেকে তিনি জিতে এসেছিলেন। কেন তাকে আনা হয়েছিল না, এটা আগে থেকেই ঠিক করে রাখা হয়েছিল যে দেশ যদি যেদিন স্বাধীন হবে, ওই যে বলছিল না যে জেনিংস ফেনিংস কত কি বললো, ভারতের যে সংবিধান তার রূপরেখা 1928 সালে কংগ্রেসের কলকাতায় যে অধিবেশন হয়েছিল, সেইখানে মতিলাল নেহরুর নেতৃত্বে কনস্টিটিউশন কমিটি একটা ড্রাফট কনস্টিটিউশন অলরেডি তৈরি করে রেখেছিল, যার রূপরেখাটা কিন্তু তারা পেয়েছিলেন সেই কনস্টিটিউশন কমিটি। তারপর তারা তার উপরে আরো অনেক পরিবর্তন করে আজকের এই সংবিধান হয়েছে। যাই হোক, না আমি আরো আসছি, অপমানের কথাটা বলছে। কথাটা হচ্ছে যে সেখান থেকে তাকে জিতিয়ে আনা হলো, এনে তাকে কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির প্রেসিডেন্ট করা হলো, 47 সালে তাকে আইনমন্ত্রী করা হলো, 51 সালে 52 সালে নির্বাচনের আগে তার সঙ্গে নেহেরুর মতপার্থক্য হলো হিন্দু কোড বিল এই সমস্ত নিয়ে, এবং তিনি পদত্যাগ করলেন। করে তিনি তার দলের হয়ে তিনি নির্বাচনে দাঁড়ালেন। 71-72-এ তিনি বম্বে নর্থ সেন্ট্রাল থেকে হারলেন কংগ্রেসের একজন ক্যান্ডিডেট নারায়ণ সাধবা কালরাজকারের কাছে, যিনি কিনা তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন একসময়, তার কাছে হারলেন। এবং 1954 সালে যখন ভান্ডারাতে আবার যখন বাই ইলেকশন হলো, আবার তিনি দাঁড়ালেন, সেখানে তিনি তৃতীয় হলেন। তিনি কংগ্রেসের প্রথম হয়েছিলেন, তিনি তৃতীয় হলেন। এবং এখানে ঘটনা হচ্ছে 51-52 নির্বাচনে যখন তিনি হারলেন, কংগ্রেস তাকে রাজ্যসভায় মনোনীত করেছিল। তিনি মনোনীত সদস্য ছিলেন রাজ্যসভায়, এবং তিনি শেষ দিন অবধি মনোনীত সদস্য রাজ্যসভাতেই ছিলেন। ফলে কংগ্রেস যদি তাকে পার্লামেন্টে আসতেই না দিতে চায়, তাহলে তাকে ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আনতো না, তাকে কনস্টিটিউশন কমিটি তাকে চেয়ারম্যান করতো না, বা তাকে রাজ্যসভার মেম্বার করে রাখতে না, যদি তাকে অপমানেরই কথা থাকতো। আর আসি আমাদের অমিত শাহজির কথায়, 6 বার তিনি উচ্চারণ করলেন। তিনি বললেন এতবার নাম করলে ভগবানের মানে স্বর্গে পৌঁছে যাবে। অমন একটা ব্যক্তিত্বকে নিয়ে তিনি যেভাবে ডাইলিউট করলেন তার ইম্পর্টেন্সটাকে, যেটা অত্যন্ত লজ্জার, এবং যার প্রতিবাদে এবং কংগ্রেসের বিরুদ্ধে তিনি যে সমস্ত অভিযোগ করেছেন, এর বিরুদ্ধে আগামী 24 তারিখে সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেস রাস্তায় নামছে। এটা আজকে আমি এখানে বলে গেলাম। আকাশ, মূলত যে প্রশ্নটা একদম প্রথম বর্ষ যেটা জয়ের উদ্দেশ্য করে করেছিলাম, অর্থাৎ দলিত নিয়ে রাজনীতি, তাই কি? বিষয়টা হচ্ছে এইটা একটা মতাদর্শের ব্যাটেল, অনেক বইপত্র ইত্যাদির কথা হচ্ছে। তো আমি একটা লাইন তোমাকে বলে শোনাই, নিশ্চয়ই অনেকেই শুনেছেন। লোকানাস্তু বিবৃতি ত্রং মুখ বাহুর উপাদত, মনুস্মৃতির উদ্ধৃতি। এই বাক্য থেকে, বাক্যের অর্থ কি বাংলা করলে সোজা কথা বলে দাঁড়ায়, ভগবানের বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন ব্রাহ্মণ দলিত ইত্যাদিদের সূত্রপাত, মাথা থেকে ব্রাহ্মণ, পা থেকে শূদ্র। ভারতের সমাজে জাতিভেদ প্রথা, তার যে প্রভাব এবং যার বিরুদ্ধে বি.আর. আম্বেদকর আজীবন সোচ্চার হয়েছিলেন, বা মহিলাদের ক্ষেত্রে
মহিলাদের কাজ শুধু সন্তান উৎপাদন করা ইত্যাদি, বিচার ব্যবস্থায় মহিলাদের স্থান নেই, মনুস্মৃতিতে লেখা আছে। 1927 সালের 25 ডিসেম্বর এই মনুস্মৃতি পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলেন B.R. আম্বেদকর। ফলত বিজেপি RSS যাদের বুকে এই মনুস্মৃতি আছে তাদের B.R. আম্বেদকরকে পছন্দ করবার কথা নয়, B.R. আম্বেদকরের বিরোধিতাই তাদের করবার কথা। শুধু কি অমিত শাহ? না, আমি তোমাদের মনে করাতে চাইব ভারতবর্ষে এই ঘটনা দিনের পর দিন ধরে ঘটছে বিজেপি সরকারে আসার পরে। আমি তথ্য দিয়ে তোমাকে অন্তত দুটো ঘটনা বলতে পারি। মহারাষ্ট্রের ওয়ার্ধাতে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 4 জন অধ্যাপককে বহিষ্কার করে দেওয়া হলো। কি অপরাধ? আম্বেদকর স্টাডি সার্কেলের অর্গানাইজার ছিলেন তারা। লখনৌতে B.R. আম্বেদকর ইউনিভার্সিটির নাম যার নামে, তার জন্মজয়ন্তীতে শোভাযাত্রা বার করেছিল বলে 26 জন স্টুডেন্টকে অ্যারেস্ট করলো উত্তরপ্রদেশের পুলিশ। মোদী সরকার আসার পর থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশ ইত্যাদি ইত্যাদি জায়গায় আম্বেদকরের মূর্তি ভাঙা হয়েছে, যা ভারতবর্ষে কোনোদিন এর আগে ঘটেনি। ফলত এইগুলো থেকে বোঝা যায় যে এটা একটা মতাদর্শগত বিরোধ। ভারতবর্ষকে যে পথে B.R. আম্বেদকররা নিয়ে যেতে চেয়েছিলেন, যে শোষণমুক্ত ভারত, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভারত, জাতপাত প্রথাহীন ভারত, সেই ভারতকে উল্টো পথে হাঁটাতে চাইছে যারা, বিজেপি, অমিত শাহ, নরেন্দ্র মোদীরা, পিছনে RSS, সেই RSS B.R. আম্বেদকরকে অপমান করবে, B.R. আম্বেদকরকে নিয়ে এই সমস্ত বলবে, সেটা স্বাভাবিক। অমিত শাহ যে কথাটা বলেছেন তার উল্টো কথাটা বরং আমাদের এটা বলা উচিত, ভারতবর্ষের পিছিয়ে রাখা সমাজের কাছে B.R. আম্বেদকরই ভগবান। ভারতবর্ষের বেশিরভাগ মানুষের কাছে যে সংবিধানটা, বিজেপি বাদ দিয়ে বাকি সকলের কাছে যে সংবিধানটা আমাদের কাছে প্রধান গ্রন্থ, আমরা যা নিয়ে এগিয়ে চলেছি ভারতবর্ষে, সেটা যিনি রচনা করেছেন, রচনাতে নেতৃত্ব দিয়েছেন, তিনিই ভারতবর্ষের কাছে ভগবান। এই ভগবানের নাম এত সহজে মুছে ফেলা যাবে না। বিতর্কের জায়গা তো তৈরি হয়েছে, আর এই নিয়ে কিন্তু পাল্টা বক্তব্য বারবার করে উঠে আসছে। আমরা শুনে নেব এই নিয়ে বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন, আর অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ কি বললেন। অমিত শাহ যা বক্তৃতা করেছিলেন তার কোনো উত্তর কংগ্রেস কেন কোনো বিরোধী দলের কাছেও ছিল না। আর কংগ্রেস তৃণমূল এক, কারণ দুজনের DNA এক। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুর নামই হচ্ছে তৃণমূল। কখনো কংগ্রেসের সঙ্গে থাকে, কখনো কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদে চলে যায়। তৃণমূল কংগ্রেসকে পথে নামতেই হবে, গলায় গামছা নিয়ে তৃণমূল কংগ্রেসকে পথে নামতে হবে বাঁচার জন্য। তৃণমূল কংগ্রেস অতি দ্রুত নিশ্চিত স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তৃণমূলের কাছে ডেলিভার করবার মতো আর কিছু নেই। বার্তা থাকবে আপনারা আমাদের সঙ্গে হাঁটুন, তাহলে তো ভালো হয়। কারণ এটা তো সমাজের সকলের। বাবা সাহেব আম্বেদকর তো তিনি তাকে যেভাবে অমিত শাহ অপমান করেছেন, অত্যন্ত কুৎসিত বিষয়। বিজেপির মুখোশটা খুলে গেছে। বাবা সাহেব আম্বেদকরকে সম্মান করে না, সংবিধানকে সম্মান করে না, দলিতদের সম্মান করে না, সংবিধানের স্পিরিটটাকে সম্মান করে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন সোমবার রাজ্যের সর্বত্র তৃণমূল কংগ্রেস পরিবার, তৃণমূলের শাখা সংগঠন, গণসংগঠন সবাই মিলে সমস্ত মিছিল মানুষের কাছে এই প্রতিবাদ নিয়ে যাওয়া হবে। অমিত শাহ হয় ইস্তফা দিন, নইলে ক্ষমা চান হবে। তা আমাদের আবেদন হচ্ছে সর্বস্তরের মানুষ দেশের সংবিধান স্পিরিটটা বাঁচাতে, এবং শুধু তো বাবা সাহেব আম্বেদকর নন, তার সঙ্গে তারা যারা ছিলেন কার্যত প্রত্যেককেই এটা অপমান করা। ফলে সর্বস্তরের মানুষ সংবিধান বাঁচাতে রাস্তায় নামুন এবং একসঙ্গে সবাই এই মিছিলে পা মেলান। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। জয়া, বিজেপির বক্তব্য তৃণমূল কংগ্রেসের উপায় নেই, অর্থাৎ অপশন নেই, তাদেরকে রাস্তায় নামতেই হবে। কেন এরকম কথা বলছেন? শ্রমিকবাবু মূর্খের স্বর্গে বাস করছে। আজকে যে কবার নির্বাচন হয়েছে, 2024-এ যেই লোকসভা নির্বাচন হলো, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করেছে। কিছুদিন আগে উপনির্বাচন হলো 6টা আসনে, সেখানেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। আজকে বাংলার মাটিতে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখছে। আর বিজেপি ভাবছে, নির্বাচনের আগে বলেছিল না যে আপকি বার 400 পার, আর তার আগে বিধানসভা নির্বাচনে 21-এ আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলেছিলেন না আপকি বার 200 পার। বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে যে 200 কোথায় পার হয়ে গেছে। ছিল 75, এখন এসে ঠেকেছে 66-তে।
আরও কটা থাকবে সেই দিকে নজর দিক, নিজেদের বিধায়কদের নিজেদের দলে রাখবে কি করে সেই চিন্তা ভাবনা করুক। তৃণমূল কংগ্রেসকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, কারণ তৃণমূল কংগ্রেস 24 ঘন্টা মানুষের সাথে থাকে, উন্নয়নে থাকে এবং মানুষকে পরিষেবা দেবার জন্য 24 ঘন্টা চেষ্টা করে। আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, জনগণের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা আছে। আজকে বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করে এবং বাংলার জনগণ আগামী দিনেও মমতা ব্যানার্জির পাশে থাকবে। তার কারণ দিদি প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পালন করে, কিন্তু বিজেপি প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি কোনোদিন পালন করেনি এবং আগামী দিনেও করবে না। দীপঙ্কর বাবু, কেন এই অভিযোগ উঠছে? বিজেপি বি.আর. আম্বেদকর নিয়ে বিরোধিতার স্বর আগে থাকতে ছিল, এখনো থাকবে। কেন এই বক্তব্য পার্থদা বললেন, কুণাল ঘোষের বক্তব্য উঠে আসবে, আকাশ মনুসংহিতার কথা বলে বারবার করে বলছে। পার্থদা বড় একটা মিথ্যা কথা বলে গেলেন। দলিতরা বি.আর. আম্বেদকরকে জিতেছিলেন, কংগ্রেস জেতায়নি। এই যে মিথ্যাচার, এটাই কংগ্রেসের কালচার। দ্বিতীয় একটা কথা, কারণ যোগেন মন্ডল আর এই যে খুলনা যশোরে যে অঞ্চল থেকে জিতেছিল, এখানে পুরো দলিতদের এলাকা, দলিতরাই জিতেছিল। নমশূদ্র নেতা, জাতির নেতা আমাদের পি.আর. ঠাকুর, তিনি সক্রিয়ভাবে এই আম্বেদকরকে জেতানোর ক্ষেত্রে সাহায্য করেছিলেন। এবার পার্থদা তাহলে কথা বললে আমি তাহলে কথা বলবো, সেটা কিন্তু অন্যরকম হবে। দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনারা এত কিছু সংবিধান আম্বেদকরের লেখা সংবিধানের পাতায় পাতায় কৃষ্ণর ছবি, অর্জুনের ছবি রাখা আছে। আপনারা কি মানেন অর্জুন কৃষ্ণকে? এটাও মাথায় মনে রাখবেন যারা আজকে বিরোধিতা করছেন। আমি এই প্রশ্নটা করে দিয়ে গেলাম, সংবিধানের প্রতিটা পাতায় ভারতীয়দের যে অর্জুনের ছবি, কৃষ্ণর ছবি, ঠাকুরের ছবি আঁকা আছে, সেগুলোকে মানেন কিনা? কারণ আপনারা তো এই সংবিধানকে মানতেই চান না, কারণ এই ধর্মমতকে আপনারা স্বীকারই করেন না। সংবিধান মানছে, তাহলে বলুন এটা মানেন কিনা, বলুন এটা মানেন কিনা। এবার সিপিএম এর কথা না বলাই ভালো, কারণ প্রাসঙ্গিকতা কোথাও নেই। পরে ছবি খুলে দেখতে হবে, প্রথম পাতায় গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক ভারতবর্ষ, এইটা আপনারা বিশ্বাস করেন কি করেন? সেটাই তো গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক সংবিধানের যত কথা বলা যায় তত ভালো, সিপিএম এর সম্পর্কে যত কম বলা যায় ভালো। তারা ধর্ম মানে না, তারা আবার অন্য কথা বলছে। আম্বেদকরের কথাই তো বললাম যে আম্বেদকরের লেখা সংবিধানের পাতায় শ্রীকৃষ্ণ ছবি আছে। মানেন না, ধর্মনিরপেক্ষ ছিল না সংবিধানের পাতায়, প্রথম পাতায়। আপনি মানেন কি মানেন না? কত সালে এসেছে সংবিধানে ধর্মনিরপেক্ষ প্রস্তাবনা? কত সালে এসেছে? 1946 সালে। 1976 সালে। তুমি আমার ব্যাপারে কথা বলছো, তোমার ব্যাপারে আমাকে কথা বলতে দেখি। একটু দুজনকে আটকাচ্ছি। আপনার কথা নিয়ে পার্থদার কাছে যাবো। পার্থদা, কেন মিথ্যাচারের অভিযোগ দীপঙ্কর বাবু করছেন, কেন করছেন? একটু আবার আসার চেষ্টা করবো, প্লিজ একটু। আপনি অভিযোগ করেছেন পার্থদার দলের উদ্দেশ্যে, প্লিজ পার্থদা, কেন এরকম কথা বলছেন? শুনেনি, জরুরি অবস্থা থেকে আমরা আম্বেদকরে রয়েছি। দীপঙ্কর বাবু একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন। পার্থবাবু বলুন। কথাটা হচ্ছে, ও যেটা বললে যে নমশূদ্ররা জিতেছিল, শুনেনি, আপনি অভিযোগ করেছেন, শুনেনি, কিন্তু সেখানে কংগ্রেসের সমর্থন করেছিল। শুনেনি, উত্তরটা শুনেনি, উনি কিছু বলেনি, আমাকে বলতে চাইছেন, বলেন পার্থদা। এখানে এটাই সবচেয়ে আশ্চর্য যে যেখানে তার জন্ম সেখানকার নমশূদ্ররা তাকে ভোট দেয়নি, সেই ভান্ডারাতে তিনি থার্ড হয়েছিলেন। যাই হোক, এবারে যেটা আসল কথা সেটা হচ্ছে যে যখন এই যোগেন মন্ডলের জায়গা অর্থাৎ খুলনা এবং যশোরে তিনি জিতলেন, দেশটা ভাগ হয়ে গেল 1947 সালে। তার সদস্যপদ চলে গেছে। কিন্তু পার্থদা একটা কথা, মানে জাস্ট একটু এই প্রসঙ্গেই পার্থদা প্লিজ, এই প্রসঙ্গেই পার্থদা, আজকে দীপঙ্কর বাবু বলেছেন বলে শুধু নয়, বারবার করে কংগ্রেস বি.আর. আম্বেদকরকে সেই উচ্চতায়, সেই মাত্রায় গুরুত্ব দেয়নি, এই অভিযোগ আমি বারবার করে কেন চলে আসছে? অভিযোগ আমি আবার মনে করছি অভিযোগটা এই জন্যই আসছে যে যখন দেশটা ভাগ হলো তখন খুলনা এবং যশোর বাংলাদেশে চলে গেল, ফলে তার সদস্যপদ চলে গেল। কংগ্রেস তাকে বম্বে প্রেসিডেন্সি থেকে আবার জিতিয়ে নিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে নিয়ে এলো। এটা তো ইতিহাস তো কেউ ভুলবে না। যদি তাকে অবজ্ঞা করার কথা হয় তাহলে তাকে বম্বে প্রেসিডেন্সি থেকে আবার জিতিয়ে আনতো না।
তাকে সংবিধান কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির প্রেসিডেন্ট করতো না, তাকে আইনমন্ত্রী করতো না, তাকে রাজ্যসভার সদস্য পদ দিত না। বলছি দীপঙ্কর বাবু, বিজেপি কি কথা চাপে অমিত শাহ এই মন্তব্য? আমি প্রশ্ন করিনি, বলুন। কৃষ্ণ রাম এদের ছবি কে আঁকিয়েছেন? এর ছবি কেউ আঁকানি। আরে দাঁড়াও, জওহরলাল নেহরু নন্দলাল বসুকে দিয়ে আঁকিয়েছে, জওহরলাল নেহরু নন্দলাল বসুকে দিয়ে আঁকিয়েছে। এই সমস্ত প্রতিটি পাতায় প্রতিটি ছবি জওহরলাল নেহরু আঁকিয়েছে, ওই জওহরলাল নেহরু আঁকিয়েছে নন্দলাল বসুকে দিয়ে। দীপঙ্কর বাবু, বিজেপি কি? দীপঙ্কর বাবু, আমার প্রশ্ন ছেড়ে দিন পার্থরা প্লিজ, পার্থরা শান্তি। দীপঙ্কর বাবু, 17ই ডিসেম্বর অমিত শাহর এই মন্তব্য, তারপর 18ই ডিসেম্বর অতি দ্রুত অমিত শাহকে সাংবাদিক বৈঠক করতে হয় এবং বিস্তারিত ব্যাখ্যা দিতে হয় কেন এই মন্তব্য তিনি করেছেন, কি বলতে চেয়েছিলেন। কোথাও কি চাপে পড়ে? কোনো রকম চাপে নাই, কারণ মিথ্যাচারের কাছে চাপ কিসের? যারা মিথ্যাচার করে তাদের মিথ্যাচারকে জনগণের কাছে জানানোর জন্যই তো তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে কি পরিস্থিতিতে কি বলেছিলেন। এবং কংগ্রেস এই যে মিথ্যাচার, কিছু বলার নেই, 6 বার আম্বেদকরজির নাম করেছেন, কোনো গালিগালাজ করে আম্বেদকরজির নাম করেছে, এবার নাম করার বলার পরে নাম করেছে বলে আম্বেদকরজির নাম করে সেটা নাকি অপমান হয়েছে। আপনি শুনেছেন কিন্তু দীপঙ্কর বাবু, সবাই জানে কিন্তু বক্তব্যটা কি, শুধু নাম নয়। আরেকবার শোনাবো, আমি আপনার বক্তব্য শুনেছি, আরেকবার শোনাবো, বক্তব্য নয় অমিত শাহ বক্তব্য। আমি সেই জন্য বলেছি, আম্বেদকরের নাম করে যারা ফ্যাশন করে নিয়ে সংবিধান বুকে নিয়ে চলছেন তারা সংবিধানকে মানছেন না, কারণ তারা আমরা এই নিয়ে আলোচনার মধ্যে আসার চেষ্টা করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।